পরিকল্পনা অনুসারে উত্তেজিত জনগণকে দিয়ে এই ভাঙচুর লুটপাটের যে রাজনীতি সেটি করানো হচ্ছে কিনা সেটি খুঁজে বের করা উচিত। আপনারা কি মনে করেন এর পেছনে কি কারণ থাকতে পারে বা কার হাত থাকতে পারে? আসসালামু আলাইকুম। বাংলাদেশে একদিকে চলছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, যেখানে 40টি দেশের 6 শতাধিক বিনিয়োগকারী এসেছেন বাংলাদেশে বিনিয়োগের ভবিষ্যৎ সম্ভাবনা দেখতে। আর অন্যদিকে বাংলাদেশে উত্তাল সিলেট, খুলনা, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম, এখানে কেএফসি, ডোমিনোজ, বাটা, কোকাকোলা, পিৎজা হাট এই সকল প্রতিষ্ঠানে ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে চালানো হচ্ছে ভাঙচুর এবং লুটপাট। একই দেশে একই দিনে দুইটি ভিন্ন চিত্র। এই চিত্রটি বর্তমান বাংলাদেশের কি বার্তা বহির্বিশ্বের কাছে দিচ্ছে? বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা আয়োজন করেছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, কোরিয়া, সৌদি আরব সহ দুনিয়ার সবচেয়ে বড় বড় অর্থনীতির যে মালিক, বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসেছেন ঢাকায় ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের যেই ক্ষেত্র, যেই সুযোগ সুবিধা সেগুলো পর্যালোচনা করতে এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতে। বাংলাদেশ চায় 2021 সালের মধ্যে একটি উন্নত অর্থনীতির দেশে রূপ নিতে। কিন্তু আজকেই সিলেট, খুলনা, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা হয়ে উঠেছে বিক্ষোভের প্রাণকেন্দ্র। সারা দেশে বিভাগ, জেলা, এমনকি উপজেলা পর্যায়েও হয়েছে বিক্ষোভ। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে জনতা। ছাত্ররা ক্লাস বয়কট করেছেন এবং তারাও সামিল হয়েছেন এই বিক্ষোভে। কুশপুত্তলিকা দাহ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তবে সমস্যা হচ্ছে এখানে এই যে প্রতিবাদ, যেটি শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়ার কথা ছিল, সেটি বিভিন্ন জায়গায় রূপ নিয়েছে সহিংসতা, লুটপাট এবং ভাঙচুরে। এই উত্তেজিত জনতাকে আসলে কে বলে দিল যে কেএফসি, ডোমিনোজ, বাটা, কোকাকোলা, পিৎজা হাট এগুলো ইসরায়েলি মালিকানাধীন প্রতিষ্ঠান? ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে, ক্ষোভ থাকাটা খুবই স্বাভাবিক। ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা জানানোর জন্য ইসরায়েলের পণ্য বয়কট করার পূর্ণ অধিকার বাংলাদেশের সকল জনগণের আছে। কিন্তু সেসব প্রকাশ করতে গিয়ে যদি দেশের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়, দেশের ব্যবসার নিরাপত্তা এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে প্রশ্ন উঠবে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? এখানে কেন বহুজাতিক কর্পোরেশন অথবা বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে তাদের বিনিয়োগকে ঝুঁকির মুখে ফেলবেন? বিনিয়োগ থেকে লভ্যাংশ নেওয়ার পরিবর্তে যদি বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ে, সেটি অবশ্যই তারা আগ্রহী হবেন না বলেই ধরে নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিক্ষোভ যেটি সহিংসতায় রূপ নিয়েছে, যেটি ভাঙচুর লুটপাটের রূপ নিয়েছে, এটি কি পরিকল্পিত? এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই তো? পরিকল্পনা অনুসারে উত্তেজিত জনগণকে দিয়ে এই ভাঙচুর লুটপাটের যে রাজনীতি সেটি করানো হচ্ছে কিনা সেটি খুঁজে বের করা উচিত। আপনারা কি মনে করেন এর পেছনে কি কারণ থাকতে পারে বা কার হাত থাকতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আমেরিকা এরই মধ্যে তাদের নাগরিকদের সতর্ক করেছে বাংলাদেশে চলাচলের ব্যাপারে। এমনকি ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে হয়েছে বিক্ষোভ। এখানে বিক্ষোভ দমন করতে বা এমবাসির যে নিরাপত্তা সেটি নিশ্চিত করতে পুলিশ এবং সেনাবাহিনীকে পালন করতে হয়েছে অতিরিক্ত দায়িত্ব। আমরা জানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই চিঠি লিখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে তার যে নতুন আরোপিত শুল্ক সেটি যেন অল্প কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকেরা তারা প্যানিকড হয়ে আছেন। তাদের তৈরি পোশাক যেগুলো প্রস্তুত হয়ে শিপমেন্টের অপেক্ষায় আছে সেগুলোর শুল্ক ব্যবস্থা কি হবে? এই পরিস্থিতিতে আমাদের দরকার ছিল কূটনৈতিক কৌশল এবং দায়িত্বশীল আন্দোলন, দায়িত্বশীল ব্যবহার করা, সর্বোপরি জাতীয় ঐক্য বজায় রাখা। কিন্তু এই প্রেক্ষাপটে আমেরিকা যদি বাংলাদেশের উপর অর্থনৈতিক, ভিসা এবং বাণিজ্যিক আরো কড়াকড়ি আরোপ করে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে আমরা কি একবার ভেবে দেখেছি? তাহলে বাংলাদেশের বিনিয়োগের যে পরিবেশ সেটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আমাদের অবশ্যই চিন্তা করা উচিত ছিল। সরকারের যে দৃঢ়তা দেখানো দরকার ছিল বাংলাদেশে আইনের শাসন বাস্তবায়নের, সেটি কি সরকার দেখাতে পারছে? প্রশ্ন রাখছি আপনাদের কাছে। বিগত কয়েক মাসে বাংলাদেশকে নিয়ে বিশ্বের বিভিন্ন মিডিয়ায় ধারাবাহিকভাবে নেতিবাচক খবর প্রকাশ হয়ে আসছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মৌলবাদের উত্থান বলে যেই শিরোনামে খবরগুলো প্রকাশ হচ্ছে, তাতে বাংলাদেশের যেই
ভাবমূর্তি সেটি এমনিতেই খুব নেতিবাচক হিসেবে প্রচার হয়ে আছে সমগ্র বিশ্বের কাছে। কিন্তু এই মুহূর্তে যে বিদেশিরা, বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি বড় বড় প্রতিষ্ঠানের নির্বাহীরা বাংলাদেশে অবস্থান করছেন, তাদের সামনে যদি এমন ঘটনা ঘটানো হয়, তারা কি আর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে বলে মনে করেন? বাংলাদেশের এই যে ভাবমূর্তি, যেটি পত্রিকার রিপোর্ট দেখে তারা জেনেছেন, সেটি স্বচক্ষে দেখার যে সুযোগ, সেটি আসলে কারা করে দিচ্ছে বাংলাদেশকে? মবের যে সংস্কৃতি বাংলাদেশে বিগত কিছুদিনে গড়ে উঠেছে, এর আসলে শেষ কোথায়? বাংলাদেশকে এটি আসলে কোথায় নিয়ে যাবে, এটি ভাবতেই শঙ্কা বোধ হচ্ছে। বাংলাদেশ এখন একটি খুবই গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে বিনিয়োগ, উন্নতির সুযোগ, অন্যদিকে সচেতনতা ও প্রতিবাদের যেই শক্তিশালী আবেগ আমাদের আছে, সেটিরও প্রকাশ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রতিবাদ, এটি কি গঠনমূলকভাবে করা যায়? আমরা কি এমন ভাবে প্রতিবাদ করতে পারি না যেখানে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের মানবিক অবস্থানকে বুঝে আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করবে, কিন্তু দেশীয় নিরাপত্তা এবং অর্থনীতিকে কোনো বিঘ্ন আমরা ঘটাবো না? সেটি কি সম্ভব? বিশ্ব এখন তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আমরা কিভাবে ঘর সামলাই, সেটিই ঠিক করে দিবে ভবিষ্যতে আমাদের পথ চলা কোন দিকে হবে, আমাদের রাজনীতির রূপরেখা কি হবে, সেটিও নির্ভর করছে এই ঘর সামলানোর প্রক্রিয়াটির উপরে। গাজার যে সমস্যা, সেখানে যে গণহত্যা চলছে, নির্যাতন নিপীড়ন চলছে, সেটি একেবারেই রাজনৈতিক। এই রাজনৈতিক সমস্যাটির মোকাবেলা রাজনৈতিক উপায় ছাড়া আর কোনোভাবেই সমাধান করা যায় বলে কোনো বিশ্লেষক মনে করেন না। তাছাড়া বর্তমান সময়ে ইসরায়েলের বিশ্ব রাজনীতিতে যেই প্রভাব, যেই প্রতিপত্তি, তাকে কাবু করতে হলে তার চেয়ে জ্ঞান, গরিমা, প্রযুক্তিতে হয়ে উঠতে হবে বড়। হুমকি ধামকি দিয়ে ইসরায়েলের মতো এই দানবকে কোনোভাবেই দুর্বল বা হটানো সম্ভব হবে বলে কোনো চিন্তাশীল মানুষ সেটি মনে করতে পারছেন না। আপনি কি ভাবছেন? এই মুহূর্তে প্রতিবাদ এবং বিনিয়োগ আকৃষ্ট করা, এই দুটি দিক সামলাতে আমাদের আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।